সে হাওয়া মহলের একদম ফ্রন্টে। এই দেখো পেছনে রয়েছে আমার হাওয়া মহল। জয়পুরের একটা 1000 বছর পুরনো গ্রাম আম্বের। এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যায় জলমহল। দেখো তোমাদেরকে দেখাই। গোলাপি রঙে রাঙানো স্বপ্নের এক শহর, রাজাদের গল্পে জেগে থাকে যার প্রহর। দুর্গের দেওয়ালে ইতিহাসের স্পর্শ, সে শহর জয়পুর, রাজস্থানের গর্ব। রাজস্থানের বুকে এমন একটা শহর যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, শহরের প্রতিটা দেওয়ালে, প্রতিটা রঙে লুকিয়ে আছে অতীতের গল্প আর ইতিহাস। আজমিরে ঘোরা শেষ করে রাতের অন্ধকার নামতেই আমরা রওনা দিলাম জয়পুরের উদ্দেশ্যে। মাঝরাতে পৌঁছালাম জয়পুর। স্টেশন চত্বরে খুঁজে নিলাম একটা ছোট্ট আস্তানা। বাকি রাতটা বিশ্রাম নিয়ে পরদিন একদম সকাল সকাল শুরু করলাম আমাদের জয়পুর ভ্রমণ। আজকের এই ভিডিওতে থাকছে দেবত্বের ছোঁয়া, ইতিহাসের মহিমা আর এই গোলাপি শহরের মোহময় রূপ। চলো তাহলে শুরু করি আজকের সফর জয়পুর। Hey, hello guys, welcome to a fresh new video and good morning from Pink City, জয়পুর। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদের ঘুরে দেখিয়েছি আজমির, আর আজ ঘুরে দেখাবো জয়পুর। তো বাস আমাদের এই যে দাঁড়িয়ে রয়েছে, না এটা না, এর পেছনে একটা বাস রয়েছে ট্রাভেলার। আমাদের গাড়ি চলতে শুরু করলো, আর আমি জানালার ধারে বসে উপভোগ করছিলাম এক নতুন শহরের সকাল। ধীরে ধীরে জেগে উঠছিল জয়পুর, আর তার সঙ্গে খুলে যাচ্ছিল ইতিহাসের এক নতুন অধ্যায়। এই শহর 1727 সালে কচ্ছওয়া রাজপুত শাসক মহারাজা সাওয়াই জয় সিং দ্বিতীয় গড়ে তুলেছিলেন, তাই তার নাম থেকেই এসেছে জয়পুর। ভারতের প্রথম পরিকল্পিত শহরগুলোর মধ্যে অন্যতম এই নগরী। প্রাচীন স্থাপত্যশাস্ত্র, বাস্তুবিদ্যা আর জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত গণনা মেনে সাজানো হয়েছিল এই পুরো শহর। আর এই যে জয়পুরকে গোলাপি শহর বলা হয়, তার পেছনেও রয়েছে এক মস্ত ইতিহাস। 1876 সালে মহারাজা সাওয়াই রাম সিং দ্বিতীয় রাজপুত্রের আগমনে স্বাগত জানাতে পুরো শহরকে রাঙিয়ে তুলেছিলেন গোলাপি রং। সেই থেকে জয়পুর হয়ে ওঠে পিঙ্ক সিটি, আমাদের পরিচিত গোলাপি শহর। আমাদের আজকে জয়পুর সাইট সিংয়ের ফার্স্ট প্লেস বিড়লা মন্দির। এই হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, বাস থেকে নেবে। আর এই এরিয়া চারদিকের, আর সামনে এই যে মন্দির দেখা যাচ্ছে। চলো মন্দিরের সামনে যাই। মেবি ভেতর থেকে ভিডিও করা যাবে না, ক্যামেরা অ্যালাউ না। যদি হয় চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এই হলো বিড়লা মন্দির, আর এদিকে সূর্য, হাই কন্ট্রাস্ট। কতটা মন্দির দেখতে পাচ্ছি আমি ছোটো স্ক্রিনে বুঝতে পারছি না। তো এই হলো বিড়লা মন্দির, আর এই হলো ক্যাম্পাস চারদিকের। বেশ সুন্দর একটা এরিয়া। উপর দিকে এদিকে পাহাড়, পাহাড়ের উপর ফোর্ট রয়েছে। আর এই হলো এরিয়া, পেছন দিকে মন্দির। এই পুরো জায়গাটা বাগানের মধ্যে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে পেছন দিকে বিড়লা মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, ভিডিওগ্রাফি অ্যালাউ না, তো ভেতরটা দেখাতে পাচ্ছি না। তো তোমরা এলে ঘুরে দেখো নিজেদের মতো করে। শহরের মাঝেই মতিডুংরি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে এই সাদা মার্বেলের অপূর্ব সৃষ্টি। 1988 সালে বিখ্যাত বিড়লা ফাউন্ডেশন এই মন্দিরটি নির্মাণ করে। এই মন্দিরের অ্যাকচুয়াল নাম লক্ষ্মীনারায়ণ মন্দির হলেও একে বেশিরভাগ মানুষ বিড়লা মন্দির নামেই চেনে। পুরো মন্দিরটি তৈরি হয়েছে সাদা মার্বেল পাথরে। সূর্যের আলো পড়লে মনে হয় যেন মন্দিরটা নিজেই আলো ছড়াচ্ছে। এখানে পূজিত হন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী। কিন্তু শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, স্থাপত্যের সৌন্দর্যের জন্যও এই মন্দির বিশেষ পরিচিত। দেওয়ালের খোদাই করা নকশা, বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিত্বদের মূর্তি আর চারপাশে শান্ত পরিবেশ, সব মিলিয়ে এক আলাদা প্রশান্তি অনুভব করা যায় এখানে। শহরের কোলাহল থেকে কয়েক মিনিট দূরেই এ যেন এক টুকরো শান্তির ঠিকানা। আচ্ছা, এখন রয়েছে জয়পুর গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট মিউজিয়াম আলবার্ট হলে। তো এখানেও এই যে মিউজিয়াম এরিয়া, এই আলবার্ট হল বিল্ডিংস। তো ভেতরে অবভিয়াসলি মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তাই গিয়ে ভেতরে দেখাতে পারছি না। তো তোমরা এলে অবশ্যই দেখো ঘুরে। রাজস্থানের প্রাচীন ইতিহাস আর শিল্পকলার এক বিশাল ভাণ্ডার এই মিউজিয়ামটি তৈরি হয়েছিল 1887 সালে। ইন্দো সারাসেনিক স্থাপত্য শিল্পীতে নির্মিত এই ভবনটি নিজেই যেন একটি শিল্পকর্ম।
ব্রিটিশ আমলে মহারাজা সাওয়াই মাধো সিং দ্বিতীয়র সময় এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ভেতরে ঢুকলেই চোখে পড়ে রাজস্থানের রাজকীয় পোশাক, প্রাচীন অস্ত্রশস্ত্র, মিনিয়েচার পেন্টিং, এমনকি 1000 বছর পুরনো মিশরের একটি মমিও সংরক্ষিত আছে এখানে। প্রতিটি গ্যালারিতে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা যেন সময়ের পেছনে ফিরে যাচ্ছি। এ শুধু একটা মিউজিয়াম নয়, এ যেন রাজস্থানের অতীতকে কাছ থেকে ছুঁয়ে দেখার একটা সুযোগ। আচ্ছা, এন্ট্রি ফিটা বলা হলো না, তো এখানে এন্ট্রি ফি রয়েছে 102 টাকা পার পার্সন। তাছাড়া গাইড যদি নিতে চাও সেক্ষেত্রে পরে 500 টাকাই ধরে চলো। 4 জন 5 জন তোমরা গ্রুপে যতজনই আসো, মোটামুটি 500 টাকা সরি। এবার 5 জনের গ্রুপ যদি বেশি হয় বা 15 জন 20 জন 30 জনের যদি গ্রুপ হয় সেক্ষেত্রে ওটা হয়ে যায় 1000 টাকা। এবার চলে এসেছি রাজস্থান জয়পুরের আরেকটা ফেমাস টুরিস্ট স্পট জলমহল। না, জলমহলে পর্যন্ত যাওয়া ঠিকই যায় না, বাট সামনে একটা পার্ক মতো রয়েছে, এই লেক রয়েছে, লেকের সাইড দিয়ে ঘুরে বেড়ানো অবশ্যই যায়। তো চলো লেক সাইডটায় যাই, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হলো লেক সাইড। লেক সাইডে এরকম একটা মার্কেট মতো রয়েছে। এবার চলে এসেছি রাজস্থানের জয়পুর। জয়পুরের সাইট সিনিংয়ের আজকের 3rd প্লেস জলমহল। এখান থেকে বেশ সুন্দরভাবে দেখা যায় জলমহল। দেখো তোমাদেরকে দেখাই, দেখো কি অসাধারণ সুন্দরী না লাগছে না? চারধারে পাহাড়, পাহাড়ের কোলে এরকম একটা লেক, আর লেকের মাঝে এই জলমহল। নামেই যার পরিচয়, জলের মাঝে ভাসমান এক প্রাসাদ। মানসাগর লেকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এই অপূর্ব স্থাপত্য। 1800 শতকে মহারাজা সাওয়াই মাধো সিং প্রথম এটি নির্মাণ করেছিলেন। 5 তলা এই প্রাসাদের 4টি তলাই জলের নিচে ডুবে থাকে, আর ওপরে দেখা যায় শুধু একটি তলা। দূর থেকে দেখলে মনে হয় যেন জলের উপর ভেসে আছে এক রাজকীয় স্বপ্ন। একসময় রাজারা এখানে হাঁস শিকার ও বিশ্রামের জন্য আসতেন। আজ তা হয়ে উঠেছে জয়পুরের অন্যতম দর্শনীয় স্থান। লেকের শান্ত জল, পাহাড়ের পটভূমি, আর মাঝখানে সেই সোনালী রঙের প্রাসাদ। জায়গাটা সত্যিই অসাধারণ। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে। জাস্ট জলমহল থেকে কিছুটা এগিয়েই এই এরকম একটা রেস্টুরেন্ট টাইপস রয়েছে, তো এখানে খেতে এসেছি। জাস্ট সব রকমই খাবার দাবার এখানে রয়েছে, থালি, পরাঠা, রাইস। তো দেখি কিছু একটা খাবার অর্ডার করে খেয়ে নেবো, তারপর আবার বেরোবো আমের ফোর্ট আর হাওয়া মহল দেখতে। কী খাচ্ছ? বড় পেঁয়াজ, তন্দুরি রুটি, দারুণ লাগছে। তো রুটি, সবজি, ডাল ফ্রাই। বড় বড় পেঁয়াজ, এত বড় কী খাচ্ছ? একই এবার গন্তব্য আম্বের ফোর্ট। শহর ছেড়ে রাস্তা ক্রমশ উঠে যেতে লাগলো পাহাড়ের দিকে। আরাবল্লী পর্বতমালার বুকে দাঁড়িয়ে থাকা এই দুর্গ দূর থেকেই যেন তার রাজকীয় উপস্থিতি জানান দিচ্ছিল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এক পাশে সবুজ ঢাল, অন্য পাশে নিচে বিস্তৃত মাউন্টা লেকের সেই শান্ত জল। বাস আমাদের কিছুটা দূরে নামিয়ে দিল। এখান থেকে শুরু হবে আসল পথ চলা। দুটো রাস্তা দুদিকে চলে গেছে। একটা পায়ে হাঁটা, ধীরে ধীরে পাথরের চড়াই ভেঙে ওপরে উঠতে হয়। সময় একটু বেশি লাগে, কিন্তু প্রতিটা ধাপে দুর্গটা যেন বড় হয়ে ওঠে চোখের সামনে। আর অন্যটা জিপে চড়ে সোজা উপরে উঠে যাওয়া যায়। সময় মাত্র কয়েকটা মিনিটই লাগে। কোনো পরিশ্রম ছাড়াই রাজকীয় প্রবেশদ্বারে পৌঁছে যাওয়া সেই গল্পই দেখাবো আজ তোমাদের। আচ্ছা, আমরা এখন রয়েছি
জয়পুরের একটা 1000 বছর পুরনো গ্রাম আম্বের। এই এখানে আমরা জিপ সাফারি করছি, জিপে করে ওপরে যাচ্ছি। ওপরে রয়েছে আম্বার ফোর্ট। তো এই আম্বার ফোর্টে তোমরা হেঁটে উঠতে পারো, সেক্ষেত্রে টাইম অনেকটাই লেগে যায়। তো আমাদের একটু টাইমের অভাব রয়েছে, হেঁটেও যাওয়া যায় না এরকম টাইম, হেঁটেও অবভিয়াসলি যাওয়া যায়, বাট আমাদের একটু টাইমের অভাব রয়েছে, সেই জন্য আমরা জিপে করে ওপরে যাচ্ছি। জিপের ভাড়া 650 টাকা, 650 টাকা করে নেয়। তোমরা 5 থেকে 6 জন জিপে বসতে পারো। আর এই দাদা আমার সাথে, হ্যাঁ 650 টাকা পার জিপ, 5 থেকে 6 জন তোমরা যেতে পারো। আর টাইম ওপরে লাগে, ভিড় যদি রাস্তায় থাকে 5 থেকে 10 মিনিট, তাই না ভাইয়া? हाँ, मैं ही बोल रहा हूँ कि अगर रास्ते में जाम नहीं होगा तो 5 से 10 मिनट लगेगा ऊपर जाने में, और जाम होगा तो 1 से 1.5 घंटा लग जाएगा। हाँ, तो सुन लिया, तो सुनते पेয়েছো তোমরা সবাই আশা করি। তো এই হচ্ছে ব্যাপার। इतना जाम हो जाता है, ट्रैफिक की व्यवस्था सही नहीं है यहाँ पे। ये तो अभी जाम खत्म है, इसलिए आप लोग 5-10 मिनट में ऊपर पहुँच जाओगे, नहीं तो 1 घंटा लगता। ये देख लो, दोपहर का टाइम है ना, हाँ लंच टाइम है इस टाइम। फिर भी बहुत गाड़ी तो ऊपर जा रहा है अभी भी। अभी गाड़ी जा रहा है लेकिन कुछ भी नहीं जा रहा है, तो ये समझ लो। इससे भी ज़्यादा होता है। बता दिए ना मैंने, 1 घंटा लगता है रुक रुक के पहुँचने में। अभी 5 मिनट में पहुँच जाएंगे मन, 1 घंटा लगता है नहीं, 1 घंटे से भी ज़्यादा लग जाता है 1.5 घंटा लगेगा ऊपर पहुँचने में। पहनने के लिए। आप बोला ना अभी तो 5 मिनट। भाई के भाई, और इसके अंदर है शीश महल, दीवाने आम, दीवाने खास, भूल भुलैया, गणेश पॉल, 12 रानियों के 12 महल, इस तरह से इसके अंदर पॉइंट बने हुए, 22 पॉइंट बने हुए इस आमेर पैलेस के अंदर। पूरे वर्ल्ड से टूरिस्ट आता है यहाँ आमेर पैलेस को देखने के लिए। और आमेर पैलेस में एक सवारी है, सुबह सुबह मॉर्निंग टाइम पे चलते हैं, एलिफेंट सफारी, शहंशाह सफारी। ऊपर ही होता है जो ऊपर लेकर जाता है, नीचे से लेकर जाता है, ऊपर लेकर नहीं आता। 2 मेंबरों का इस टाइम का पेमेंट है 2500 रुपये चार्ज, 2500 रुपये चार्ज लगता है ऊपर छोड़ने का, लेकर नहीं आता। इस वजह से ज़्यादा टूरिस्ट यहाँ पे आता है, फॉरनर ज़्यादा आता है यहाँ पे। एलिफेंट सफारी से ही शुरू होता है। सुबह मॉर्निंग में 8 बजे चालू हो जाता है, अच्छा, और 11:30 बजे तक चलता है। उसके बाद एली जंगल हाथी गांव बना हुआ है, वहाँ पे होता है। रुक जाओ सम्राट, सब लोग आ जाए बाबा। তো জাস্ট কিছুটা নিচে এই আম্বার ফোর্ট, এই পেছনে আমার দেখা যাচ্ছে আম্বার ফোর্ট। তো ফোর্ট থেকে জাস্ট কিছুটা নিচে এই যে স্টপের সামনেটাতে গাড়ি আমাদের ড্রপ করে দিল। বাকি পোর্শনটা এইটুকু এরিয়াটা হেঁটেই যেতে হবে। তো চলো ভেতর দিকে যাই এবার হেঁটে। অনেকেই যাচ্ছে দেখতে পাচ্ছ। ড্রাইভার সাহেব আমাদের বললেন এটা, এই ভিড়টা যেই রাস্তা এখন দেখতে পাচ্ছ, যেই মানুষগুলো দেখতে পাচ্ছ, এটা এখানে নাকি কিছুই না, এর থেকে অনেক বেশি মানুষ এখানে আসে। তাই বেশি টাইম আমাদের লাগলো না, জিপে 10 মিনিট মতো লাগলো মেবি, তার মধ্যে উপরে চলে এসেছি। তো এখানে মার্কেট মতো রয়েছে আর আমার ফোর্ট রয়েছে। চলো ভেতরে যাই গিয়ে। যা চলে এসেছি আম্বার ফোর্টের মধ্যে। এই একটা ওপেন স্পেস, আমরা এলাম এই দিকটা থেকে জিপ থেকে, আর এই দিকটা হচ্ছে যারা হেঁটে উপরে আসছে, এই সাইডটা থেকে উপরে আসছে। আর এই দিক দিয়ে এই যে লাইন আছে, এই লাইন বরাবর ওই যে মানুষ উঠতে দেখতে পাচ্ছ, এখান দিয়ে উঠে ওই ফোর্টের ওপরটায় যাওয়া যায়। 1600 শতকে রাজা মানসিং প্রথম এই দুর্গ নির্মাণ শুরু করেন। পরবর্তীতে একাধিক শাসকের হাতে আরও বিস্তৃত ও সমৃদ্ধ হয়ে ওঠে এই রাজকীয় প্রাসাদ। লাল বেলে পাথর আর সাদা মার্বেলের মিশেলে তৈরি এই দুর্গ রাজপুত ও মুঘল স্থাপত্যের এক অনন্য সমন্বয়। প্রবেশদ্বার পেরিয়েই চোখে পড়ে বিশাল প্রাঙ্গণ, দেওয়ালে খোদাই করা সূক্ষ্ম নকশা আর সেই রাজকীয় আবহ যা এখনও অনুভব করা যায়। এখানেই রয়েছে বিখ্যাত শীষমহল, যেখানে অসংখ্য ছোট ছোট আয়নার টুকরো একটি প্রদীপের আলোতেই পুরো ঘরটাকে ঝলমলে করে তুলত। ভাবতেই অবাক লাগে, কয়েকশো বছর আগে এই প্রাসাদের ভেতরেই চলত রাজাদের সভা, রাজকীয় উৎসব আর ইতিহাসের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দুর্গের ওপর দিক থেকে দেখা যায় মাউন্ট আলী আর দূরে বিস্তৃত জয়পুর শহর।
এই এদিকে আম্বার ফোর্ট, এদিকে একটা ব্যালকনি মতো রয়েছে। এই ব্যালকনি থেকে পুরো জয়পুর শহর দেখা যাচ্ছে। দেখো কি দারুণ লাগছে না? এই জায়গাটা মনে করিয়ে দেয় এটা শুধু একটা ফোর্ট নয়, এটা এক রাজবংশের গৌরব গাথা। জাস্ট আম্বের ফোর্ট দেখে বেরিয়ে এলাম। এই এন্ট্রান্স, এখানে এখনও মানুষজন ঢুকছে। এতে অনেক কিছু আছে দেখার, অবশ্যই এসো। বাট ভেতরে ভিডিওগ্রাফি এলাও না, সব জায়গার মতো একই কেস। টিকিট প্রাইস 202 টাকা পার পারসন। ভিডিও এলাও না, তাই ভিডিও দেখাতে পারলাম না কিছুই। আচ্ছা, আম্বার ফোর্ট থেকে নামার পথেই মানে এক্সিট গেট যেখান থেকে গাড়িগুলো নামছে, ওনের সামনেই मीना बाजार বলে একটা মার্কেট মতো রয়েছে। अलाउ नहीं इधर में, यहाँ कर सकते हो ना, अंदर नहीं, यहाँ कर सकते हो ना, यहाँ पे नहीं। ऐसे बनता है वो सामान मिलता है। डिस्टेंस क्या है, कितना है डिस्टेंस? यहाँ ही मिलते हैं गाँव में ही। বুঝলাম মিনা মার্কেটে ভিডিও করা কেন এলাও না। ভিডিও করলে তো এদের কেলোর কীর্তিগুলো বাইরে বেরিয়ে যাবে, তাই না? যাই হোক, একটাই কথা বলবো, কারো যদি এখান থেকে শপিং করার প্ল্যান থাকে তাহলে প্লিজ করো না। ভালো মার্কেটের খোঁজ আমি তোমাদের দেবো, যেখান থেকে অ্যাফোর্ডেবল বা ঠিকঠাক প্রাইসে জিনিসপত্র কিনতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জিপ থেকে নেমে পেমেন্ট করে আবার উঠে বসলাম বাসে। এবার চলেছি দীর্ঘ প্রতীক্ষিত সেই জায়গার দিকে, জয়পুরের শান, জয়পুরের প্রাণ, হাওয়া মহল। চলো যাই। আচ্ছা, এই রাজস্থানের জয়পুর শহরটাকে পিঙ্ক সিটি কেন বলে, তার পেছনে একটা বড় কারণ রয়েছে। কারণটা খুবই ইজি, বুঝতেই পারছো হয়তো তোমরা। তার কারণটা হলো এই শহরের মধ্যে যত কটা রাস্তার ধারে বাড়ি রয়েছে, মানে বেশিরভাগ বাড়ি কালার কিন্তু পিঙ্ক কালারের। এই দেখো, রাস্তার এই সাইডের বাড়ির কালারও পিঙ্ক, এই সাইডের বাড়ির কালারও পিঙ্ক। এই রাস্তা ধরে যত দূর এগোও বাড়ির সব কালারই পিঙ্ক। এই যে দেখতে পাচ্ছ, পুরো অনেকটা রাস্তা হেঁটে এগিয়ে এলাম, মানে গাড়ি পার্কিংয়ে রয়ে গেছে। তো যতটা রাস্তা ঘুরে এগিয়ে এলাম, আমি অন্য কোনো কালার কিন্তু দেখতে পেলাম না। পুরো রাস্তার ধারে যে বিল্ডিংগুলো সব গাটার কালারই কিন্তু এই সেম। সেই জন্যই শহরটার নাম পিঙ্ক সিটি, গুলাবি শহর। কোথাও একটা দেখেছিলাম, কোনো একটা আর্টিকেলে বহুত দিন আগে পড়েছিলাম যে রাস্তার ধারের যে বিল্ডিংগুলো আছে সেগুলোর কালার করার জন্য নাকি, মানে পিঙ্ক কালার করার জন্য নাকি গভর্নমেন্ট থেকে সাবসিডি প্রোভাইড করা হয়। এটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, বাট কোথাও একটা দেখেছিলাম যে গভর্নমেন্ট থেকে সাবসিডি প্রোভাইড করা হয় মেন রোডের সাইডে যে বিল্ডিংগুলো সেগুলোকে ফ্রন্ট সাইডটা পিঙ্ক কালার করার জন্য। আচ্ছা, নতুন বৎসর 2026-এ কার কী রেজলিউশন ছিল বা কে কী রেজলিউশন নিয়েছো তা আমি জানি না, সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। বাট 2026 একদম শুরুতে আমি একটা বাকেট লিস্ট বানিয়েছিলাম, বেসিক্যালি ঘুরতে যাওয়ার বাকেট লিস্ট। সেই বাকেট লিস্টের মধ্যে ছোট বড় সামনে দূরে করে অনেক কটা জায়গা রেখেছিলাম। ফার্স্ট ছিল মায়াপুর, সেটা কমপ্লিট করেছি। সেকেন্ড ছিল মুর্শিদাবাদ, সেটাও কমপ্লিট করেছি। অ্যান্ড থার্ড ছিল রাজস্থান। আর রাজস্থানে একটা বড় শহর হচ্ছে গিয়ে জয়পুর, দ্য পিঙ্ক সিটি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই জয়পুরের, সেই পিঙ্ক সিটির ফেমাস একটা জায়গা। কি বলো তো, কি বলো 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 বলো, ঠিক গেস করেছো, হাওয়া মহল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই হাওয়া মহলের একদম ফ্রন্টে। এই দেখো পেছনে রয়েছে আমার হাওয়া মহল। তো চলো এবার তোমাদেরকে হাওয়া মহলটা সামনে থেকে আর একটু দেখাই। টাইম অনেকটাই লেট হয়ে গেছে, হাওয়া মহলের ভেতরে ঢুকতে পারবো কি না জানি না। এই হচ্ছে হাওয়া মহলের এন্ট্রান্স, ওয়ে টু হাওয়া মহল। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কতটা কি যাওয়া যায়, কতটা কি দেখতে পাই। 1799 সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং নির্মাণ করেন এই অনন্য স্থাপত্য। এর নকশা তৈরি করেছিলেন স্থপতি লালচাঁদ উস্তাদ। লাল আর গোলাপি বেলে পাথরের তৈরি এই 5তলা প্রাসাদটি দেখতে অনেকটা মুকুটের মতো। হাওয়া মহলের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর 953টি ছোট ছোট জানালা,
যাদের বলা হয় ঝরোখা। এই ঝরোখাগুলোর আড়ালেই রাজ পরিবারের নারীরা দাঁড়িয়ে উপভোগ করতেন বাইরের উৎসব, শোভাযাত্রা আর শহরের জনজীবন। কিন্তু বাইরে থেকে কেউই তাদের দেখতে পেত না। এমনভাবেই নকশা করা হয়েছে পুরো স্থাপত্য, যাতে প্রতিটি জানলা দিয়ে অবিরাম শীতল বাতাস প্রবাহিত হতে পারে। এই কারণেই এর নাম হয়েছে হাওয়া মহল। দিনের আলোয় গোলাপি রঙের ঝলক আর সন্ধ্যের আলোয় আলোকিত হয়ে ওঠা এই প্রাসাদ দুটোরই আছে নিজস্ব আলাদা সৌন্দর্য। ওপর থেকে জাস্ট ঘুরে এলাম হাওয়া মহলের ভেতর থেকে। তেমন কিছু নেই, 102 টাকা করে টিকিট। আর ওপরে যে জানলাগুলো রয়েছে ওই জানলা থেকে রানীরা বেরিয়ে বাইরে জয়পুরে কি হচ্ছে, কোথায় রাস্তাগুলো দেখতো, সেটার জন্যই এই জলমহল বলছি, হাওয়া মহলটা বানানো। হাওয়া মহলের সামনে যে উইন্ডোগুলো দেখালাম, ওই উইন্ডো থেকে রানীরা আগে উঁকি মেরে বাইরে কেউ তো দেখতো। কি ওটা? কি ওটা, কি খাচ্ছিস? আর এই হাওয়া মহলের সামনে দুদিকে, রাস্তার দুদিকে এরকম সুন্দর বেশ মার্কেট রয়েছে। মার্কেটে হ্যান্ডিক্রাফটেড নানা রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর দেখতে। এই দেখো এরকম টাইপের অনেক কটা দোকান রয়েছে পরপর। এখন সময় 6:39, রয়েছে সিটি প্যালেসের মধ্যে। এই হচ্ছে সিটি প্যালেস, দেখতে পাচ্ছ ঠিক এরকমটা। ভেতরে রয়েছে একটা মিউজিয়াম, যেটা 6টার সময় বন্ধ হয়ে যায়। আমরা 40 মিনিট লেট, তাই মিউজিয়ামটা ঢুকতে পারলাম না। বাট ভেতরে রয়েছে একটা রেস্টুরেন্ট, তো ভেতরে যেতে পারো, গিয়ে অবভিয়াসলি খেতে পারো স্ন্যাক্স বা লাঞ্চ, ডিনার, কুচবি। আর এই সাইডে আছে একটা মিউজিয়াম, যেটা বন্ধ হয়ে গেছে 6টার সময়। আমরা 40 মিনিট লেট, তাই মিউজিয়ামে ঢুকতে পারলাম না আনফর্চুনেটলি। তো চলো তোমাদেরকে এই বাইরে থেকেই কিছুটা দেখাই। এই হচ্ছে এন্ট্রান্স, এদিক থেকে সবাই ঢুকছে বেরোচ্ছে। আর ঢুকেই এই হচ্ছে সিটি প্যালেসের বিল্ডিংটা, বেশ সুন্দর। 1727 সালে মহারাজা সাওয়াই জয়সিং দ্বিতীয় জয়পুর শহর প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই এই রাজপ্রাসাদের নির্মাণ শুরু করেন। তখন থেকেই এটাই ছিল কচ্ছওয়া রাজবংশের রাজকীয় আবাসস্থল। রাজপুত, মোগল, এমনকি ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশেলে তৈরি এই বিশাল প্রাসাদ কমপ্লেক্স আসলে একাধিক প্রাসাদ, আঙ্গন আর উদ্যানের সমারোহ। ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে দেওয়ানি আম, যেখানে রাজা সাধারণ মানুষের দরবার বসাতেন, আর দেওয়ানি খাস, রাজকীয় গোপন বৈঠক স্থান। এখানে সংরক্ষিত আছে বিশ্বের অন্যতম বৃহৎ রূপোর কলস, যা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। আর রয়েছে চন্দ্রমহল, যেখানে আজও রাজপরিবার বসবাস করে। আর রয়েছে মুবারক মহল, যেটা এখন রূপান্তরিত হয়েছে মিউজিয়ামে। সেখানে সংরক্ষিত রয়েছে রাজকীয় পোশাক, অস্ত্রশস্ত্র আর শতাব্দী প্রাচীন ঐতিহ্য। সিটি প্যালেস তো বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, আর আমিও দেখতে পেলাম না। বাট তোমাদেরকে জয়পুরের শান, জয়পুরের সৌন্দর্য আরও একবার রাতের আলোতে দেখাতে চাই। দাঁড়িয়ে আছি এখন জয়পুরের হাওয়া মহলের একদম ঠিক উল্টো দিকে। দেখো কি আউটস্ট্যান্ডিং লাগছে, জাস্ট দেখো, লুকস ওয়াও। এভাবেই শেষ হলো জয়পুরে আমাদের প্রথম দিন। রাজকীয় ইতিহাস আর গোলাপি শহরের অপার সৌন্দর্য সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু জয়পুরের গল্প এখানেই শেষ নয়। পরের ভিডিওতে আমরা যাব শহরের সেই বিখ্যাত রঙিন প্রবেশদ্বার, পত্রিকা গেট, রাজস্থানের সংস্কৃতি, ইতিহাস আর শিল্পকলার এক অনন্য ক্যানভাস, রঙের বিস্ফোরণ, নকশার কারুকার্য আর একদম ইনস্টাগ্রাম অর্থী এক লোকেশন। তাই মিস করো না, পরের পর্বে থাকছে জয়পুরের সেই রঙিন চমক। দেখা হবে খুব শিগগির। টিল দেন, স্টে হেলদি, কিপ এক্সপ্লোরিং।